21 আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিট অবৈধ ঘোষণা, তারেক রহমানের নাম জড়ানো রাজনৈতিক প্রতিহিংসা বলছেন আইনজীবী। জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। মামলার রায়ে অভিযুক্তদের পরিবারের সন্তোষ। আজকে যদি উনি মুক্তি পেলেন, আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছেন বিএনপি নেতারা। জেলায় জেলায় আনন্দ মিছিল। শেখ হাসিনার আমলে বছরে পাচার $16 বিলিয়ন, শ্বেতপত্র কমিটির প্রতিবেদন। শিক্ষার্থীদের পাঠ্য হওয়া উচিত মন্তব্য প্রধান উপদেষ্টার। সরকারি লোকজনের আচরণে বদল চায় মানুষ, মন্তব্য জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের। এ মাসে আসছে কাঠামো পরিবর্তনের সুপারিশ। রাজধানীতে 20 বছরের পুরনো বাস হাজারের বেশি, এবার 6 মাসের মধ্যে সরানোর অঙ্গীকার বিআরটি এর। প্রণোদনা চান মালিকরা। ব্রিক্স দেশগুলো মুদ্রা আনলে 100% শুল্ক বসাতে চান ট্রাম্প। ডলারের বিপরীত ব্যবস্থায় সমর্থন না দিতে করা হুঁশিয়ারি। এবং জমকালো আয়োজনে বিপিএল মাস্কট ডানা 36 উন্মোচন। উইন্ডিজের ওয়ানডে সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা দেখছে বিসিবি। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 2 বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, কেবল রাজনৈতিক প্রতিহিংসা থেকেই মামলাটিতে তারেক রহমান সহ বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছিল। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। স্মরণকালে সেই ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এ ঘটনার প্রায় 20 বছর পর মামলার সকল নথি বাতিল করে সকল আসামিকে খালাস দিলেন হাইকোর্ট। রায় ঘোষণার দিন ধার্য থাকায় সকাল থেকে আইনজীবী ও আসামিদের পরিবারের সদস্যদের উপচে পড়া ভিড় ছিল আদালত প্রাঙ্গণে। প্রায় 1 ঘন্টা রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান বিচারক। এতে তুলে ধরেন মামলার 3টি তদন্ত ও 2টি অভিযোগপত্রের যুক্তিতর্কের বিষয়বস্তু। পরে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন হাইকোর্ট। আসামিদের সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। এ রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির আইনজীবীরা বলেন, কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। It's a political revenge, it's a political vendetta, and it's a political sabotage. ইয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে। এদিকে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি শুরু হয়। দেশে যে বড় বড় সহিংসতার ঘটনাগুলো ঘটেছে তার অন্যতম 21 আগস্ট গ্রেনেড হামলা। এই ঘটনার 20 বছর পরে সে সাজাপ্রাপ্ত সকল আসামিকে খালাস দিয়ে নতুন নজির স্থাপন করলেন দেশের সর্বোচ্চ আদালত। একই সাথে 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন গোটা দেশবাসীর সামনে। একটি, নিরপরাধ মানুষকে কিভাবে একটি মামলায় ফাঁসানো হয়, অপরটি
এই ঘটনার প্রকৃত দোষী যারা তাদের খুঁজে বের করে কিভাবে বিচারের মুখোমুখি করা হবে সেই প্রশ্ন এখন সবার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে খুশি অভিযুক্তদের পরিবারের সদস্যরা। তারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যা আদালতের উপর মানুষের আস্থা ফেরাবে। আইনজীবীর সঙ্গে উচ্চ আদালত প্রাঙ্গণে কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাফা জুমাইনা, যার বাবা মোহাম্মদ জাহাঙ্গীর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 16 বছর ধরে গ্রেফতার। মাত্র 4 মাস বয়সে জীবন থেকে বাবাকে হারিয়েছিলেন। আদালতের রায়ে এবার ফিরে পেলেন নির্দোষ পিতাকে। আমি যখন একেবারে ছোট, 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। সকাল থেকেই আদালতে ভিড় করেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত অনেকের স্বজন। আদালতের রায় ঘোষণার পর সবার মুখেই ছিল স্বস্তির হাসি। 18 বছর কারাগারে অন্ধকার কারাগারে ছিলেন, তার জন্য আজকে যদি উনি মুক্তি পেলেন, আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তারা বলছেন এই রায় আদালতের ওপর মানুষের আস্থা ফেরাবে। একই সঙ্গে প্রিয় স্বজনকে যারা মিথ্যা মামলায় এতদিন কারাগারে পাঠিয়েছিলেন বিচার চাইলেন তাদেরও। 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি। দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরে এই মুক্তি পেয়েছি, তাদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় নিহত হন 24 জন। যে মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। সজল দাস, নিউজ 24, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা আপিল বিভাগের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা কয়েকটি অনুষ্ঠানে তারা এই কথা বলেন। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মামলাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যদের সাজা দেয়া হয়েছিল। সাইফুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা ফোরামের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের মামলায় জড়িয়েছিল। সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, হাইকোর্টের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে, এটি দেশবাসী আশা করে এবং আমরা প্রত্যাশা করি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে, কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পারায় ভারতের ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তার নীল নকশা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে উচ্চ আদালত খালাস দেয়ায় নয়াপল্টন থেকে একটি আনন্দ মিছিল বের হয়। রোববার সন্ধ্যার কিছু আগে এই মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। মিছিলটি রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়, নাইটিঙ্গেল মোড় ঘুরে শেষ হয় আবারও নয়াপল্টনে এসে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় আনন্দ মিছিল হয়েছে বলে খবর পাওয়া গেছে। যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বৃত্ত
না? আজকে সেটাই প্রমাণিত হলো। 15 বছরে শেখ হাসিনার সরকার প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার করেছে। বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটির রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। আর এই রিপোর্টকে যুগান্তকারী প্রতিবেদন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের অর্থনৈতিক ব্যাখ্যা উঠে এসেছে এইখানে। এই শ্বেতপত্র শিক্ষার্থীদের পাঠ্য হওয়া উচিত। বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতির অনুসন্ধান করতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। 3 মাস অনুসন্ধানের পর সে প্রতিবেদন বা শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় রোববার। শ্বেতপত্রের সারমর্ম তুলে ধরে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের দুর্নীতি, অর্থ পাচার এবং অর্থ কারচুপি আতঙ্কিত হওয়ার মতো। বাংলাদেশের এই উন্নয়নের পয়েন্টটাই কিন্তু একটা রাজনৈতিক প্রচারণার সবচেয়ে বড় অংশ হিসেবে ছিল। এইটারই সেই অর্থে যথার্থতাই আমরা উন্মোচন করার চেষ্টা করেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধসে পড়েছে, সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে, সরকারি অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বোঝা বেড়েছে, অনেক মোটা অঙ্কের ঋণ থেকে অর্থের মূল্য পাওয়া যায়নি। একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন পরে এটা গিয়েছে। ট্রেড মানি লন্ডারিং বেশি হয়েছে। শ্বেতপত্রটিকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ের পার্থক্য করতে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। বিগত সরকারের লুণ্ঠনের ঘটনায় ভয় পেয়ে নীরব ছিল অর্থনীতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো, মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রতিবেদন তৈরিতে সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছিল না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অধিকাংশ মানুষ সরকারি সেবায় সন্তুষ্ট নয়, তাই কর্মকর্তা কর্মচারীদের আচরণের পরিবর্তন চায় তারা, এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। দুপুরে সচিবালয় কমিশনের বৈঠক শেষে তিনি জানান, এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, ভূমি অফিস সহ সাব রেজিস্ট্রি অফিসের কাজের গতি বাড়াতে সংস্কারের প্রস্তাব থাকবে। ডিসেম্বরে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। সরকারি অফিস আদালতে কাজের ধীর গতি কিংবা সাধারণ মানুষের ভোগান্তি নতুন কিছু নয়। পেনশনের টাকা উত্তোলন সহ দরকারি অনেক সেবা পেতে মানুষকে ঘুরতে হয় বছরের পর বছর। কোনো সেক্টরের পরিস্থিতি এত জটিল যে পদে পদে হয়রানির শিকার হতে হয় গ্রামগঞ্জের মানুষকে। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানেরও উপলব্ধি, সরকারি সেবায় সন্তুষ্ট নয় অধিকাংশ মানুষ। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা, তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। রোববার জনপ্রশাসন সংস্কার কমিশনের 11তম বৈঠক শেষে কমিশন প্রধান সহ বাকিরাও গণমাধ্যমের মুখোমুখি হন। জানান, দেশের মানুষ প্রশাসনের সেবায় সন্তুষ্ট নন। বাস্তবতা বিবেচনায় বড় ধরনের সংস্কারের সুপারিশ করবে কমিশন। বিভাগীয় শহরে সরকারি এবং আধা সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি। তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি। আমাদের উদ্দেশ্য হলো মানে জনসাধারণ কি চিন্তা করছেন, কি বলেন সেটা শোনা। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। উই আর ওয়ার্কিং অন দ্যাট। দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বদের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু শব্দের ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আপত্তি আছে, তাই বিসিএস কর্মকর্তাদের ক্ষেত্রে ক্যাডার সহ বাদ হতে পারে জনপ্রশাসন শব্দটিও। সংস্কারের অগ্রাধিকারে থাকবে ভূমি অফিস সহ সাব রেজিস্ট্রি অফিসও। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা,
এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে, কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেটা নেয়। কমিটিতে থাকা একজন শিক্ষার্থীর দাবি, যে সংস্কারের ব্রত নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেখান থেকে পিছপা হবে না অন্তর্বর্তী সরকার। চিকিৎসা সেবাকে আরো কিভাবে জনসেবায় নিয়ে আসা যায় তা নিয়ে সুপারিশ থাকবে বললেন স্বাস্থ্য খাতের প্রতিনিধি। যে 34,000 ক্যাডার ডক্টরস আছে তাদের কাঠামোগত পরিবর্তন বা তাদের কথা শুনে আমাদের চেয়ারম্যান স্যার সব ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেভাবে আমরা কাজ করছি। একটা ফিলোসফিক্যাল চেঞ্জ আমরা চাচ্ছি, যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না। সরকারি চাকরিজীবীরা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। সুপারিশে এমন প্রস্তাবের উপর জোর দেওয়া হবে বললেন কমিশন প্রধান। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন, বলেছেন কমিশনের প্রধান শাহ আবু নাঈম মুমিনুর রহমান। রোববার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। ডিসেম্বর মাসের 31 তারিখে শেষ হয়ে যাবে 3 মাসের সময়সীমা, 3 মাস 90 দিন। আমরা চেষ্টা করব যে 90 দিনের মধ্যে যতটা সম্ভব কাভার করা যায়। কিন্তু অনেক বিষয় আছে যেগুলো দেখা যাবে সবটা হয়তো আমরা কাভার করতে পারছি না, অথবা কিছু কাভার করলে সম্পূর্ণভাবে কাভার করা যাচ্ছে। চেষ্টা থাকবে সরকারের সময়সীমার মধ্যে আমরা যেন রিপোর্ট দিতে পারি। জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশ কোনো বিদেশি রাষ্ট্রকে প্রভু নয় বন্ধু হিসেবে দেখবে। রোববার সকালে খুলনার খানজাহান আলী থানার কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। বাংলাদেশ যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে। যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। ঢাকার 110টি রুটে বাস মিনিবাস চলে 4,546টি, যার 1,053টি 20 বছরের পুরনো বা মেয়াদোত্তীর্ণ, অর্থাৎ প্রতি 4টি বাসের একটি চলছে মেয়াদ ছাড়া। দর্শক, বছরের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটালেও এবার 6 মাসের মধ্যেই সড়ক থেকে এসব বাস সরানোর অঙ্গীকার বিআরটি-এর। এক্ষেত্রে প্রণোদনা চান পরিবহন মালিকরা। হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। ভাঙাচোরা লক্কর-ঝক্কর, বিবর্ণ কিংবা ধূসর, ঢাকার সব সৌন্দর্যই যেন বিলীন মেয়াদ উত্তীর্ণ এসব বাসে। চলার অনুপযুক্ত হলেও বছরের পর বছর অদৃশ্য শক্তির বলে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এসব বাস। যাত্রীদের ভোগান্তি দ্বিগুণ করে ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। চালাই তো ভাই, মালিক যদি ঠিক না করে আমরা কেমনে চালাবো? সিএনজি বলেন বা যেগুলোর হচ্ছে আপনার ভেলোসিটিটা বেশি থাকে, ওরা যখন হুট করে চলে আসে তখন উনি কিন্তু ডিটেক্ট করতে পারেন। একসাথে যখন অনেক মানুষ একটা বাসে উঠি, এই বাসের পরিষেবাটা অবশ্যই আমাদের ভালো হওয়া উচিত। বিআরটি-এর হিসাব বলছে, ঢাকায় সচল 110টি রুটে বাস মিনিবাস চলে 4,546টি, যার 1,053টি 20 বছরের পুরনো বা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ রাজধানীতে প্রতি 4টি বাসের মধ্যে একটি চলছে মেয়াদ ছাড়া। সড়ক পরিবহন আইন 2018-তে বাসের আয়ু 20 বছর বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে সপ্তাহ না ঘুরতেই অজানা কারণে বাতিল হয় সেই প্রজ্ঞাপন। পরিবর্তিত প্রেক্ষাপটে এখন আবার দাবি উঠছে নতুন আয়ুষ্কাল নির্ধারণের। ঢাকার মতো একটা মেগা সিটিতে আমরা এখনো কোনো এই অর্থনৈতিক আয়ুষ্কালটা নির্ধারণ করতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য উন্নত শহরগুলিতে আমরা দেখি যে একটা স্ক্র্যাপ নীতিমালা থাকে, আয়ুষ্কালের পরে নীতিমালা অনুসরণ করে যানবাহনগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়। এই 20 বছরে বাসটাকে কেউ যদি রক্ষণাবেক্ষণ ভালোভাবে করে, তাহলে তো আমি এটা আরো বেশি দিন চালাতে পারবো। এমন বাস্তবতায় পুলিশ বলছে, লক্কর-ঝক্কর বাসের বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আর মেয়াদ উত্তীর্ণ বাস ধ্বংসের ক্ষেত্রে প্রণোদনা চান পরিবহন মালিকরা।
যে একটা মালিক সে দীর্ঘদিন ব্যবসা করতেছিল, হঠাৎ তার গাড়িটা বন্ধ হয়ে শেষ হয়ে চলে যাবে, তাকে আবার রিকভার করার জন্য যদি আমি মালিক পক্ষ একটা সহযোগিতা করতে পারি, গভর্নমেন্ট আমার রাষ্ট্র আমাকে সহযোগিতা করতে পারে। মেয়াদ উত্তীর্ণ হলে কাগজ থাকবে না, এগুলো আমরা ডাম্পিংয়ে পাঠাই। ডাম্পিংয়ের প্রতিশ্রুতি ওরা বলে যে এগুলো আর রাখবে না। ওই ক্ষেত্রে হয়তো আমরা এমন আছে 2-3 মাসেও রেখে দিই, কিন্তু আপনি জানেন আমাদের যে ডাম্পিংয়ের ক্যাপাসিটি এটারও একটা লিমিট আছে। সারা বছর ঘুমিয়ে থাকলেও এবার আশার বাণী শোনাচ্ছে বিআরটিএ। আগামী 6 মাসেই সড়ক থেকে সব মেয়াদ উত্তীর্ণ বাস সরানোর অঙ্গীকার সংস্থাটির। পুরোনো বাসগুলো আসলে ডাম্পিং করার জন্য ডাম্পিং স্টেশনের অভাব আছে। আমরা অলরেডি বেশ কিছু যোগাযোগ করেছি সিটি কর্পোরেশনগুলোর সাথে, তারা যেন ডাম্পিং স্টেশন তৈরি করে দেয়। আর একটা স্ক্র্যাপ নীতিমালাও করতে হবে, যেটা সরকার বিবেচনার মধ্যে আছে। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে দেশের দায়িত্বে এখন অন্তর্বর্তী সরকার, যাদের শক্ত পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী নগরবাসী। তা না হলে আবার দীর্ঘায়িত হবে সড়কে সুদিনের পথ। ভাঙাচোরা বিবরণের সব বাসের খোল মলচে বদলে দিতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং সিন্ডিকেট আর রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, যার জন্য সহযোগিতার প্রয়োজন হবে মালিক শ্রমিক থেকে শুরু করে নাগরিকদেরও। দেখার অপেক্ষা কবে শৃঙ্খলায় ফেরে ঢাকার গণপরিবহন। হাসান ওয়ালি, 24, ঢাকা। কালো টাকা সাদা, কর ফাঁকির বিরুদ্ধে গবেষণা আর তথ্য প্রকাশে কঠোর অবস্থানে থাকবে সিপিডি। চাপ সমালোচনা থাকলেও অবস্থান থেকে সরবে না প্রতিষ্ঠানটি। 30 বছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নিজের কাজের প্রতিফলন সিপিডির মাঝে দেখতে পান তিনি। দেশের অর্থনীতি, রাজনীতি, জ্বালানি ও সামাজিক বিষয়সহ নানা ইস্যুতে 3 যুগ ধরে গবেষণা করে আসছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। 30 বছর পূর্তির আয়োজনে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। নলেজ বেসড অ্যানালিসিসের মাধ্যমে পলিসি রিকমেন্ডেশন সুপারিশমালা তুলে ধরা। সিপিডির গবেষকরা বলেন, অর্থ পাচার, কালো টাকা সাদা ও কর ফাঁকি ইস্যুতে আগের মতোই বিরোধী অবস্থানে থাকবে প্রতিষ্ঠানটি। পরবর্তী গণতান্ত্রিক সরকারের কাছে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চান তারা। সিপিডির স্ট্যান্স অন কালো টাকা সাদা করা নিয়ে, এটা নিয়ে অনেকের অনেক রকম অবস্থান রয়েছে, কিন্তু আমরা আমাদের সেই যে জাস্ট সোসাইটির পয়েন্ট থেকে আমরা ওই একই জায়গায় রয়েছি যে আমরা কালো টাকা সাদার পক্ষে কখনো থাকবো না। শুধু কণ্ঠগুলো শুনেই না থেমে থাকেনি সিপিডি। এসডিজি প্ল্যাটফর্ম যেটা করেছে সেগুলোকে লিপিবদ্ধ করেছে, জনসমক্ষে তুলে নিয়ে এসছে, নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতেছে। সিপিডির গুরুত্ব তুলে ধরে আগামীতে তা অব্যাহত রাখার আহ্বান জানান সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে কাজটা সিপিডিও করছে পার্টলি, যে এই যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টা আছে, এভরিডে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। প্রতিকূল পরিবেশে কাজ করায় সিপিডির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় আহ্বান জানান দেশের স্বার্থে কাজ করার। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। অনুষ্ঠানে সিপিডিকে পুঁজিবাজার নিয়ে আরো বেশি কাজ করার আহ্বান জানান অর্থনীতিবিদরা। সিপিডি অলসো ট্রাইং টু সাম রিসার্চ ওয়ার্ক on the capital market. ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ব্রিক্সের দেশগুলো নতুন মুদ্রা আনলে 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ডলারের বিপরীত মুদ্রাকে সমর্থন দিতেও নিষেধ করেছেন। এরই মধ্যে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী করতে আমদানি পণ্যের উপর শুল্ক বসানোর পথে হাঁটছেন ট্রাম্প। বিশ্বব্যাপী ডলারের আধিপত্য কমাতে চেষ্টা চালিয়ে আসছে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো। এমনকি অভ্যন্তরীণ বাণিজ্য নিজস্ব মুদ্রা চালুরও চেষ্টা করছেন তারা। তবে এই পদক্ষেপের বিরুদ্ধে এবার হুঙ্কার ছাড়লেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, মার্কিন ডলারকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রাকে সমর্থন দিলেই তার উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। শুধু তাই নয়, এমন মুদ্রা সমর্থনকারীদেরও সতর্ক করেছেন তিনি। বিশেষ করে চীন তার মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে আসছে। রাশিয়ার মতো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে আগের চেয়ে বেশি ইউয়ান ব্যবহার করছে। ভারতও চায় তার মুদ্রারূপে আরও বেশি করে বিশ্ব বাণিজ্যে ব্যবহার করা হোক।
এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে শিল্প উৎপাদন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে তিনি যে কোনো আমদানি পণ্যের উপর 10 থেকে 20% পর্যন্ত শুল্ক আরোপ করবেন, আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কর হার হবে অন্তত 60%। এমন অবস্থায় ব্রিক্সকে আবারও হুঁশিয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। এবার জানাবো খেলা সংবাদ। জমকালো আয়োজনে উন্মোচিত হলো বিপিএল এর মাস্কট ডানা 36। অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, এবারের আয়োজন ভিন্ন মাত্রা যোগ করবে দেশের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলেও মন্তব্য তার। শুরু হয়ে গেছে বিপিএল উন্মাদনা। 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে বিপিএল ক্রিকেটের মাস্কট উন্মোচনের সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ যোগ করেছে ভিন্ন মাত্রা, যেখানে তুলে ধরা হয় জুলাইয়ে ছাত্র আন্দোলনে নিহত পরিবারের স্বজনদের বর্তমান অবস্থা। এরপর উন্মোচন করা হয় আসন্ন বিপিএল এর মাস্কট, যার নাম দেয়া হয়েছে ডানা 36। এ সময় বিসিবি সভাপতি জানান, এবারের বিপিএল এ নতুনত্বের ছোঁয়া পাবে ক্রিকেট ভক্তরা। বিপিএল টি20-র 11তম আসরের নতুন থিম গ্রাফিতি সংযুক্ত করা হয়েছে। এই গ্রাফিতি থিমটি 2024-এ আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা যুব সমাজ এবং ক্রীড়া শক্তির উপস্থাপন করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও বিপিএলে সাকিব আল হাসান খেলবেন কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে ফারুক জানান, সাকিবের খেলার ব্যাপার নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি, সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই। এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিসিবির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আগামী 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল সহ জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।